ওকে, দেখো প্রথমে আমরা এই চ্যাপ্টারের কোশ্চেন গুলো যদি হচ্ছে অ্যানালাইসিস করে নিই, তো এইচএসসির দরকার নাই, বা এই যে অনেকে 25 ব্যাচের যারা ভর্তি আছো তাদের তো এইচএসসি তে কোশ্চেন আসে, তারা এখান থেকে হচ্ছে একটা আইডিয়া পাবা। দেখো এই চ্যাপ্টারে আমরা 4টা মেইন পোর্শনে আমরা যদি ভাগ করি, নগ্নবীজ উদ্ভিদ সম্পর্কিত তথ্যাবলী, আবৃত বীজ উদ্ভিদ সম্পর্কিত তথ্যাবলী, উদ্ভিদ সংক্রান্ত বিবিধ তথ্যাবলী এবং হচ্ছে উদ্ভিদের গোত্র পরিচিতি, এই 4টা হচ্ছে কনসেপ্ট এই চ্যাপ্টারটাতে আছে। এই 4টা কনসেপ্ট থেকে দেখো যে কোথায় কতবার করে হচ্ছে প্রশ্ন আসছে। যেমন তুমি যদি দেখো যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আমরা যদি বলি যে উদ্ভিদ সংক্রান্ত যে বিবিধ তথ্যাবলী, এই টপিকসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো খেয়াল করো যে কি পরিমাণ প্রশ্ন আসছে। তারপরে উদ্ভিদের গোত্র পরিচিতি, দেখো সব জায়গাতে কি পরিমাণ প্রশ্ন আসছে। আর যারা 25 ব্যাচের আছো তারা এই যে দেখো এইগুলো হচ্ছে দেখো এই দুইটা টপিকস কোন লেভেলের হচ্ছে ইম্পর্টেন্ট। সো এখান থেকে তোমরা একটা ধারণা নিতে পারো যে এই টপিকস মানে এই চ্যাপ্টারটা আসলে আমরা কেন পড়বো। এইগুলো হচ্ছে কোশ্চেন নাম্বার, যে জেইউতে এই উদ্ভিদ সংক্রান্ত বিবিধ তথ্যাবলী থেকে এই পর্যন্ত 45টা কোশ্চেন হয়েছে। তারপরে তোমার গোত্র পরিচিতি থেকে এই পর্যন্ত 23টা কোশ্চেন হয়েছে। ওকে, তারপরে চলো এখন আমরা একদম পড়াশোনায় ঢুকেছি। ফার্স্ট অন হচ্ছে যে প্রাথমিক আলোচনা। আমরা কি নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ পড়তেছি, তো প্রাথমিক আলোচনাটা কি? দেখো এই যে উদ্ভিদ জগৎটা আছে, এই উদ্ভিদ জগৎটার হচ্ছে দুইটা ভাগ। আমরা উদ্ভিদ জগৎটাকে হচ্ছে কয়টা ভাগ করলাম বলতো? দুইটা ভাগ করলাম, যে প্ল্যান্ট কিংডম, মনোযোগ দিয়ে শুনবা, প্ল্যান্ট কিংডম এটার হচ্ছে দুইটা ভাগ। এর একটা ভাগের নাম হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া, ক্রিপ্টোগ্যামিয়া, আরেকটা ভাগের নাম হচ্ছে ফ্যানেরোগ্যামিয়া। খেয়াল করো আমরা কি বলছি, যে একটা ভাগের নাম হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া, আরেকটা ভাগের নাম হচ্ছে ফ্যানেরোগ্যামিয়া। আমাদের ফ্রেন্ড সার্কেলে অনেক বন্ধু থাকে, মনে করো হয় না, তোমরা যখন স্কুল কলেজে পড়ছো তখন তোমরা বলছো এই আজকে তুই খাওয়াবি সবাইকে, আগামী দিন তুই খাওয়াবি, আগামী দিন অমুক খাওয়াবি, এরকম কিন্তু তোমরা অনেক সময় করো। তো মনে করো তোমার আজকে এমন একটা বন্ধুর হচ্ছে খাওয়ার দিন আসছে, মানে খাওয়ানোর দিন আসছে, সে হচ্ছে সাংঘাতিক লেভেলের কিপটা। তার খাওয়ানোর দিন আসলে সে বলে বন্ধু আমার কাছে মানি ব্যাগ নাই রে, বন্ধু আজকে টাকা আনি নাই রে, আজকে ধার দে, অন্য দিন খাওয়াবো নি। এই টাইপের হচ্ছে কথাবার্তা তোমরা কিন্তু হচ্ছে শুনে থাকো তোমার সেই বন্ধুর কাছ থেকে। তো এই সকল বন্ধুকে আমরা বেসিক্যালি কি বলে থাকি? এই সকল বন্ধুকে আমরা বলে থাকি হচ্ছে কিপটা, তাই না? যে হচ্ছে কি কিপটা, যে এই সকল বন্ধু বান্ধব কি কিপটা। সো উদ্ভিদ জগতের যে উদ্ভিদগুলা আসলে ফুল ফল কিছুই দেয় না, তাদেরকে আমরা বলি হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া। উদ্ভিদ জগতে যে উদ্ভিদগুলা ফুল ফল কিছুই দেয় না, তাদেরকে আমরা কি বলি বলতো? ক্রিপ্টোগ্যামিয়া হচ্ছে বলে থাকি। আর উদ্ভিদ জগতে যারা হচ্ছে ফুল ফল এই সমস্ত কিছু হচ্ছে দিয়ে থাকে, তাদেরকে হচ্ছে আমরা বলে থাকি বেসিক্যালি হচ্ছে ফ্যানেরোগ্যামিয়া। তাহলে দেখো যে উদ্ভিদ জগৎটাকে আমরা বেসিক্যালি কয়টা ভাগে ভাগ করলাম? দুইটা ভাগে। কারণ তোমাদের সাথে আমরা এর আগেও কথাবার্তা বলেছি যে আমরা একদম বেসিক থেকে পড়বো, কারণ আমাদের উদ্দেশ্য যেহেতু হচ্ছে অনেক বেশি ভালো করা, সো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা একদম হচ্ছে বেসিক থেকে পড়বো। তাহলে যে আমরা ক্রিপ্টোগ্যামিয়া একটা কনসেপ্ট পেলাম, যে এরা বেসিক্যালি কিপটা, এরা ফুল ফল কিছুই দিবে না। আর ফ্যানেরোগ্যামিয়া একটা কনসেপ্ট পাইছি, এরা হচ্ছে কি ভালো, এরা ফুল ফল সব দিবে। তাহলে এই ক্রিপ্টোগ্যামিয়ার মধ্যে আমরা আসলে কাকে কাকে ফেলতে পারি? খেয়াল করো, ক্রিপ্টোগ্যামিয়ার মধ্যে হচ্ছে আমরা অ্যালগি, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ফাঙ্গি, তারপরে হচ্ছে ব্রায়োফাইটা, তারপরে হচ্ছে কি বলতো টেরিডোফাইটা, তারপরে হচ্ছে টি দিয়ে থ্যালোফাইটা, আর পি দিয়ে হচ্ছে টেরিডোফাইটা। এদেরকে হচ্ছে আমরা হচ্ছে তোমার আমরা এদেরকে হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া হিসেবে বিবেচনা করলাম। এরপরে হচ্ছে আমরা যদি ফ্যানেরোগ্যামিয়া বলি, ফ্যানেরোগ্যামিয়া হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জিমনোস্পার্ম, আরেকটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। জিমনোস্পার্ম আরেকটা হচ্ছে তোমার অ্যাঞ্জিওস্পার্ম। দেখো জিমনোস্পার্ম আর হচ্ছে কি অ্যাঞ্জিওস্পার্ম। তার মানে এরা ফুল ফল কিছুই দিচ্ছে না। এ দিয়ে হচ্ছে অ্যালগি, এফ দিয়ে ফাঙ্গি, বি দিয়ে ব্রায়োফাইটা, টি দিয়ে থ্যালোফাইটা, আর পি দিয়ে হচ্ছে
টেরিডোফাইটা, এরা ফুল ফল কিছুই দেয় না, এই কারণে এরা ক্রিপ্টোগ্যামিয়া। আর যারা জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম আছে এরা বেসিক্যালি ফুল ফল সবই দিবে, এই কারণে হচ্ছে আমরা এদেরকে বলে থাকি ফ্যানেরোগ্যামিয়া। তার মানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। এবং তোমাদের বইতে আরো দুইটা চ্যাপ্টার আছে, একটা চ্যাপ্টারের নাম হচ্ছে শৈবাল ছত্রাক, যে অ্যালগি ফাঙ্গি, আরেকটা চ্যাপ্টারের নাম হচ্ছে ব্রায়োফাইটা টেরিডোফাইটা। সো বেসিক্যালি এটা কোথা থেকে আসছে, এই জায়গাটা থেকে আসছে। আর এই যে শ্রেণীবিন্যাস পদ্ধতিটা আমরা দেখাইলাম, এই শ্রেণীবিন্যাস পদ্ধতিটা দিছে যে সায়েন্টিস্ট, ওনার নাম হচ্ছে বেনথাম এবং হুকার। ওনার নাম হচ্ছে বেনথাম এবং হচ্ছে কে দিছে বলতো, হুকার দিছে। ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার আসলে আমরা আলোচনায় চলে যাই যে আমাদের প্রথম কনসেপ্টের নাম কি বলতো, জিমনোস্পার্ম। দেখো জিমনো, এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে জিমনো আর একটা হচ্ছে স্পার্ম। তো জিমনো মানে হচ্ছে বেসিক্যালি নেকেট, নেকেট বা হচ্ছে নগ্ন বোঝায়। আর স্পার্ম মানে হচ্ছে কি, বীজ। একদম খাঁটি বাংলা ভাষায় আমরা যদি বলি যে কোনো একটা উদ্ভিদের বীজ যদি নগ্ন বা খোলা অবস্থায় থাকে, এটার আরেকটা নাম হচ্ছে ব্যক্ত অবস্থা। নগ্ন, খোলা বা ব্যক্ত অবস্থায় থাকে, সেই জীবটাকে আমরা কি বলবো বলতো, জিমনোস্পার্ম। সেই উদ্ভিদটাকে আমরা কি বলবো, জিমনোস্পার্ম। যে কোনো একটা উদ্ভিদের বীজ যদি নগ্ন, খোলা বা ব্যক্ত অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি, জিমনোস্পার্ম। আর কোন একটা উদ্ভিদের বীজ যদি নগ্ন, খোলা বা ব্যক্ত অবস্থায় না থেকে গুপ্ত বা লুকায়িত থাকে, গুপ্ত বা লুকায়িত থাকে, সেটাকে আমরা কি বলবো, অ্যাঞ্জিওস্পার্ম। সেটাকে আমরা কি বলবো বলতো, অ্যাঞ্জিওস্পার্ম। এবার প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া, যে এটা আসলে কেন আমরা বীজটা নগ্ন অবস্থায় থাকতেছে আর কেন সেখানে হচ্ছে বীজটা নগ্ন অবস্থায় থাকতেছে না। এর কারণ তোমরা জানো যে ফুলের যে গর্ভাশয়টা থাকে, এই গর্ভাশয়টা হচ্ছে কি ফলে পরিণত হয়। যে নিষেক নামে একটা প্রক্রিয়া আছে, নিষেকের মাধ্যমে গর্ভাশয়টা ফলে পরিণত হয়। সো এই যে জিমনোস্পার্ম যারা বা নগ্নবীজি, এদের হচ্ছে গর্ভাশয় থাকে না। গর্ভাশয় না থাকার কারণে ফল হয় না, ফল না হলে শুধু ফুল হয়, মানে ফুল থেকে হচ্ছে ফল হয় না, না হওয়ার কারণে বীজটা নগ্ন বা খোলা বা ব্যক্ত অবস্থায় থাকে। আর যারা অ্যাঞ্জিওস্পার্ম তাদের কিন্তু গর্ভাশয় আছে, গর্ভাশয়টা ফলে পরিণত হয়, ফলে বীজটা কি হয়, ফলের ভিতরে ঢুকানো থাকে। ফলে বীজটা হচ্ছে কি ফলের ভিতরে ঢুকানো থাকে, দ্যাটস ওয়াই তাদের বীজটা হচ্ছে কি বলতো, গুপ্তবীজি। এখানে একটা সংজ্ঞা লেখা আছে যে সকল উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না, ফলে বীজ নগ্ন অবস্থায় থাকে, তাদেরকে নগ্নবীজি উদ্ভিদ বলে। এখানে বেশ কিছু নগ্নবীজি উদ্ভিদের নাম মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন দেখো কি বলছে, সাইকাস, পোডোকার্পাস, তারপরে নেটাম, পাইনাস, থুজা, অরেকেরিয়া, তারপরে হচ্ছে জামিয়া পিগমায়া, তারপরে হচ্ছে জুনিপেরাস, তারপরে হচ্ছে কি বলতো, এফেড্রা। এই সবগুলো নাম হচ্ছে মনে রাখতে হবে। বিশেষ করে এগুলো তো কমন, যে সাইকাস, পোডোকার্পাস নেরিওফোলিয়াস, নেটাম মন্টেনাম, নেটাম অবলনগাম, নেটাম ল্যাটিফোলিয়াম, তারপরে হচ্ছে পাইনাস, এগুলো কমন তোমরা জানো। এর বাইরে থেকে কিন্তু থুজাটা প্রচুর আসে পরীক্ষায়। তো লাস্ট এই বছরের কোন একটা ভর্তি পরীক্ষায় এই জিনিসটাও কিন্তু চলে আসছে, অরেকেরিয়া, এই জিনিসটাও হচ্ছে চলে আসছে যে এইটা একটা নগ্নবীজি উদ্ভিদের এক্সাম্পল। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে এইগুলো আসলে কি বলতো, নগ্নবীজি উদ্ভিদ। তো এই যে জিমনোস্পার্ম, আমরা বারবার বলতেছিলাম যে এখানে জিমনোস আর কি স্পার্ম দুটো শব্দ। জিমনোস মানে হচ্ছে নেকেড বা নগ্ন, আর স্পার্ম মানে হচ্ছে কি বলতো, বীজ। তো এই যে শব্দটা, এই শব্দটা থিওফ্রাস্টাস, এই শ্রেণীবিন্যাসটাকে দিছে বেনথাম এবং হুকার, বাট এই শব্দটা সর্বপ্রথম ব্যবহার করছে বিজ্ঞানী থিওফ্রাস্টাস তার ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস নামক একটা বইতে। ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস নামক একটা বইতে সে এই শব্দটা সবার প্রথম ব্যবহার করছে। এবং হচ্ছে এই 83টা গণ, মানে জেনাস যাদেরকে আমরা বলি, 83টা গণে হচ্ছে 721 প্রকার হচ্ছে প্রজাতি পাওয়া যায় পৃথিবীতে। যে 83টা গণের 721 প্রকার প্রজাতি পাওয়া যায় হচ্ছে পৃথিবীতে। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। এরপরে দেখো আমরা যদি বলি যে বাংলাদেশে আসলে কত প্রকারের নগ্নবীজি উদ্ভিদ পাওয়া যায় বা কতটি গণের নগ্নবীজি উদ্ভিদ পাওয়া যায়। দেখো বাংলাদেশে প্রাপ্ত নগ্নবীজি উদ্ভিদ হচ্ছে 5 প্রকার। আমরা যদি একটু নামগুলো লেখার চেষ্টা করি, এক নম্বরে হচ্ছে তোমার সাইকাস,
পেকটিনাটা, আগে আমরা নামগুলো লিখে নেই। 2 নম্বরে হচ্ছে পোডোকার্পাস নেরিওফোলিয়াস, পোডোকার্পাস নেরিওফোলিয়াস। এরপর হচ্ছে নেটামের 3টা প্রজাতি পাওয়া যায়, নেটামের 3টা প্রজাতি। দেখো নেটামের 3টা প্রজাতি কি কি? অবলনগাম, অবলনগাম, তারপর হচ্ছে নেটাম ল্যাটিফোলিয়াম, ল্যাটিফোলিয়াম, আর হচ্ছে নেটাম মন্টেনাম। ওকে, তাহলে বাংলাদেশে নগ্নবীজী উদ্ভিদ পাওয়া যায় কয় প্রকার? 5 প্রকার। কিন্তু আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে বাংলাদেশে কতটি গণের নগ্নবীজী উদ্ভিদ পাওয়া যায়, তাহলে তোমরা কত অ্যান্সার করবা বলো তো দেখি? যে তোমরা একটু কমেন্টে জানাও তো যে বাংলাদেশে আসলে কতটি গণের নগ্নবীজী উদ্ভিদ পাওয়া যায়। দেখি তোমরা কমেন্ট করো যে বাংলাদেশে কতটি গণের নগ্নবীজী উদ্ভিদ পাওয়া যায়, বলো বলো যে কতটি গণের নগ্নবীজী উদ্ভিদ পাওয়া যায়। দেখো তো গণ কয়টা? জেনাস আর কি, এক সাইকাস একটা জেনাস, পোডোকার্পাস একটা জেনাস, নেটাম একটা জেনাস, তার মানে কি 3টা গণের নগ্নবীজী উদ্ভিদ পাওয়া যায়। বাংলাদেশে 3টা গণের 5 প্রকারের বা 5টা প্রজাতি হচ্ছে পাওয়া যায়। চলো এগুলো সম্পর্কে আমরা ডিটেল জানার চেষ্টা করি। সাইকাস পেকটিনেটা যেটা নিয়ে আমরা বলতেছি, এটা চট্টগ্রামের বাড়িয়াডালা জাতীয় উদ্যানে পাওয়া যায়। তোমরা যারা সীতাকুণ্ড গেছো, সীতাকুণ্ডের যে ওই যে তোমার সীতাকুণ্ড যে পাহাড়টা, এটা বেসিক্যালি এই বাড়িয়াডালা উদ্যানে অবস্থিত। এই বাড়িয়াডালা উদ্যানে হচ্ছে তোমার এই সাইকাস পেকটিনেটাটা পাওয়া যায়। সাইকাস পেকটিনেটা চট্টগ্রামের বাড়িয়াডালা উদ্যান। তারপরে দেখো পোডোকার্পাস নেরিওফোলিয়াস, এটা বাঁশপাতা নামে পরিচিত। সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজারের যে বনাঞ্চলে, যে কক্সবাজারের মহেশখালী থেকে টেকনাফ পর্যন্ত যে বনাঞ্চলগুলো আছে, এই বনাঞ্চলে হচ্ছে এই পোডোকার্পাস নেরিওফোলিয়াসটা পাওয়া যায়। এটা বাঁশপাতা নামে পরিচিত। সিলেট, চট্টগ্রাম এবং হচ্ছে কক্সবাজারের বনাঞ্চলে পাওয়া যায়। তারপরে দেখো নেটাম, নেটামের কয়টা প্রজাতি? 3টা, অবলনগাম, ল্যাটিফোলিয়াম আর হচ্ছে কি বলতো মন্টেনাম। এই যে ল্যাটিফোলিয়াম যেটা আছে, এটা থেকে একটা পয়জন পাওয়া যায়, নাম হচ্ছে ফিশ পয়জন। এটার নাম কি বলতো? ফিশ পয়জন। ওই যে দেখো না তোমরা যে পুকুরের মধ্যে বিষ দিয়ে মাছ ধরে, তো সেই পয়জনটা হচ্ছে পাওয়া যায়, যেটার নাম হচ্ছে ফিশ পয়জন। তাহলে আমরা বাংলাদেশের নগ্নবীজী উদ্ভিদ সম্পর্কে হচ্ছে জানার চেষ্টা করলাম। এবার আসো নগ্নবীজী উদ্ভিদের বিভাগ পরিচিতি। দেখো নগ্নবীজী উদ্ভিদের 4টা বিভাগ আছে, জিঙ্কোফাইটা, সাইক্যাডোফাইটা, তারপরে হচ্ছে নেটোফাইটা, তারপরে কি বলতো কনিফেরোফাইটা। এই 4টা বিভাগ হচ্ছে পৃথিবীতে পাওয়া যায়। মানে আমরা যদি বলি ফাইলাম, ঠিক আছে, হচ্ছে ফাইলাম, তার মানে দেখো জিঙ্কোফাইটা, সাইক্যাডোফাইটা, নেটোফাইটা এবং কনিফেরোফাইটা। এখান থেকে সবার প্রথমে আমাদেরকে যে প্রশ্নটা করা হয় সেটা হচ্ছে যে কারা ফ্লাজেলা যুক্ত এবং কারা ফ্লাজেলা বিহীন। খেয়াল করো, ফ্লাজেলা যুক্ত, ফ্লাজেলা যুক্ত, ফ্লাজেলা যুক্ত, ফ্লাজেলা বিহীন, ফ্লাজেলা বিহীন। তার মানে 2টা বিভাগের হচ্ছে শুক্রাণুতে ফ্লাজেলা থাকে, আর শুক্রাণুতে ফ্লাজেলা থাকলে কি তারা সচল, আর যাদের শুক্রাণুতে ফ্লাজেলা থাকে না তারা হচ্ছে কি বলতো নিশ্চল। তার মানে ফ্লাজেলা থাকতেছে হচ্ছে জিঙ্কোফাইটা, সাইক্যাডোফাইটা, নেটোফাইটা, কনিফেরোফাইটাতে ফ্লাজেলা নাই। ওকে, এবার ডান পাশের তথ্যগুলো দেখো। জিঙ্কোফাইটা, এটার একটা প্রজাতি জীবিত, অর্থাৎ এই বিভাগের একটা প্রজাতি পৃথিবীতে টিকে আছে, এটার নাম হচ্ছে জিঙ্কো বায়োলোবা। এটার নাম হচ্ছে কি? জিঙ্কো বায়োলোবা, একমাত্র জীবিত প্রজাতি এটা। এটাকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। এটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম। তারপরে দেখো সাইক্যাডোফাইটা, এটা সাইকার্স নামে পরিচিত। সাইক্যাডোফাইটা গুলো কি নামে পরিচিত বলতো? সাইকার্স নামে হচ্ছে পরিচিত। সাইক্যাডোফাইটা কি নামে পরিচিত? সাইকার্স নামে পরিচিত। এর একটা উদ্ভিদ আছে, এটার নাম হচ্ছে জামিয়া পিগমায়া। এটা পৃথিবীর ক্ষুদ্রতম নগ্নবীজী উদ্ভিদ। তোমরা অনেকেই পৃথিবীর বৃহত্তম নগ্নবীজী উদ্ভিদ সম্পর্কে পড়ো, বাট পৃথিবীর ক্ষুদ্রতম নগ্নবীজী উদ্ভিদ হচ্ছে কি বলতো? জামিয়া পিগমায়া। তারপরে দেখো নেটোফাইটা বিভাগের উদ্ভিদ হচ্ছে নেটাম অয়েলুইসচিয়া। নেটাম, তারপরে কি অয়েলুইসচিয়া। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই যে নেটোফাইটা আছে, এই বিভাগের অনেক মানে উদ্ভিদগুলোর মধ্যে নগ্নবীজী উদ্ভিদের অনেক বৈশিষ্ট্য অনুপস্থিত এবং অনেক আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য বিদ্যমান। তাহলে দেখো কি বলছি, এই যে বিভাগটা আছে নেটোফাইটা, এদের মধ্যে নগ্নবীজী উদ্ভিদের অনেক বৈশিষ্ট্য অনুপস্থিত, অনেকগুলো আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য বিদ্যমান। আমরা একটা একটা করে জানার চেষ্টা করি। দেখো ফার্স্ট ওয়ান,
আর্কিগোনিয়াম অনুপস্থিত। আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়াম মিন্স হচ্ছে স্ত্রী জননাঙ্গ। ফ্লাক্স আকৃতির যে স্ত্রী জননাঙ্গ পাওয়া যায় এটার নাম হচ্ছে কি আর্কিগোনিয়াম। এই আর্কিগোনিয়ামটা হচ্ছে সাধারণত নগ্নবীজী উদ্ভিদের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য। মানে এই যে আমরা জিঙ্কো বায়োলোবাতেও আর্কিগোনিয়াম পাবো, জামিয়া পিগমায়াতেও আর্কিগোনিয়াম পাবো। এই আর্কিগোনিয়ামটা অনুপস্থিত কোথায়? নেটোফাইটা বিভাগের যে ওয়াইলউইসচিয়া আছে সেখানে কি অনুপস্থিত। এই যে অনুপস্থিত থাকতেছে তার মানে এটা আবৃত বীজির বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে, কারণ আবৃত বীজি উদ্ভিদে এই আর্কিগোনিয়াম থাকে না। আবৃত বীজি উদ্ভিদে আর্কিগোনিয়াম থাকে না। ওকে, তারপরে দেখো দুইটি পাতা থাকে। এটি নামিবিয়ার মরুভূমিতে পাওয়া যায়, যা একটা এন্ডেমিক উদ্ভিদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এন্ডেমিক উদ্ভিদ। এন্ডেমিক মিন্স আমরা যদি কোনো প্রাণী বা কোনো উদ্ভিদকে এন্ডেমিক বলি, ওই প্রাণী বা ওই উদ্ভিদটা ওই জায়গা ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। বুঝতে পারছো? যেমন বাংলাদেশের একটা এন্ডেমিক উদ্ভিদের নাম হচ্ছে নেমা বেঙ্গলেসিস। খুদে বরলা এবং রোটেলা নামক দুইটা উদ্ভিদ আছে, এটা পৃথিবীতে শুধু বাংলাদেশেই পাওয়া যায়, আদার্স কোথাও পাওয়া যায় না। তো সেম ভাবে এখানে যে ওয়াইলউইসচিয়া আমরা বলছি এটা হচ্ছে এন্ডেমিক উদ্ভিদ। কোন দেশের জন্য? নামিবিয়ার জন্য। তারপরে দেখো এখানে আরেকটা উদ্ভিদ আছে, নাম হচ্ছে ইফেড্রা। আমরা ইফেড্রার একটা এক্সেপশনাল কেস জানি যে ইফেড্রাতে সাধারণত দিনিষেক ঘটে। আমরা জানি নগ্নবীজী উদ্ভিদে দিনিষেক ঘটে না, বাট ইফেড্রাতে ঘটে। আর এই দিনিষেক ঘটাটা কিসের বৈশিষ্ট্য? একটা আবৃত বীজির বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য? এটা আবৃত বীজি বৈশিষ্ট্য। তার মানে দেখো এই নেটোফাইটা বিভাগের মধ্যে বেশ কিছু আবৃত বীজি উদ্ভিদের বৈশিষ্ট্য বিদ্যমান। দ্যাটস ওয়াই আমরা নেটোফাইটাকে বলি আবৃত বীজি উদ্ভিদের সাথে অধিকতর ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত অথবা আবৃত বীজি উদ্ভিদের পূর্বপুরুষ। কি বলি বলতো নেটোফাইটাকে? যে আবৃত বীজি উদ্ভিদের সাথে অধিকতর ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত অথবা আবৃত বীজি উদ্ভিদের পূর্বপুরুষ। আবৃত বীজি উদ্ভিদের পূর্বপুরুষ। তারপরে আসো কনিফেরোফাইটা। দেখো এই কনিফেরোফাইটা বিভাগের একটা উদ্ভিদ আছে, নাম হচ্ছে সেকুয়া সাম্পারভিরেন্স। এটা আমেরিকাতে কনিফার জাতীয় ফরেস্ট আছে, বনাঞ্চল আছে আর কি। সো এই বনাঞ্চলে এই সেকুয়া সাম্পারভিরেন্সটা পাওয়া যায়। এটার নাম রেডউড বা জেনারেল শেরম্যান বা হাইপেরিয়ন, এই নামগুলোতে হচ্ছে এ পরিচিত। এটা পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ। তোমার আবৃত বীজি, নগ্নবীজি সব মিলে পৃথিবীর সবচেয়ে উঁচু যে বৃক্ষটার নাম, সেটার নাম হচ্ছে কি বলতো? সেকুয়া সাম্পারভিরেন্স। বুঝতে পারছো? তার মানে আমাকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষটা কোন বিভাগের, অ্যান্সার করবো কি কনিফেরোফাইটা। তারপরে দেখো পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ, এটার নাম হচ্ছে ব্রিসলকোন পাইন। পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষটার নাম হচ্ছে কি বলতো? ব্রিসলকোন পাইন। এটার জন্ম যীশু খ্রিস্টের জন্মের 2500 বছর পূর্বে। 2500 বছর পূর্বে। এটাও কোথায় পাওয়া যায় বলতো? কনিফেরোফাইটাতে পাওয়া যায়। ওকে, তাহলে কনিফেরোফাইটাতে হচ্ছে পাওয়া যাচ্ছে। বুঝতে পারছো? এবার দেখো যে এই কনিফার জাতীয় যে উদ্ভিদগুলো আছে এগুলা থেকে বেসিক্যালি আসবাবপত্র, সাবান, বার্নিশ, তারপরে পলিশ, আঠা, সুগন্ধি, আসবাবপত্র, সাবান, বার্নিশ, পলিশ, আঠা, সুগন্ধি এগুলো পাওয়া যায়। সো আমরা একটা বিশাল ধারণা নিলাম নগ্নবীজী উদ্ভিদ সম্পর্কে। এরপরে এখন আমরা একটু দ্রুত আগাইতে পারবো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানায় দাও। কারো প্রশ্ন থাকলে সেটাও করতে পারো। তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানায় দাও। কারো প্রশ্ন থাকলে সেটাও করতে পারো। দ্রুত 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 দ্রুত। কারো প্রশ্ন থাকলে সেটাও করতে পারো, দ্রুত জানাও। হ্যাঁ, দ্রুত জানাও। ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে দ্রুত জানায় দাও। কারো প্রশ্ন থাকলে সেটাও করতে পারো, নো প্রবলেম। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? দেখো প্রত্যেকটা শব্দকে আমরা ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করতেছি যাতে আমাদের বুঝতে কোনো ধরনের সমস্যা না হয়। ওকে, এরপর দেখো নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, যে নগ্নবীজী উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো আছে, দেখো আমরা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখার চেষ্টা করি। 2 নম্বর একটা বৈশিষ্ট্য আছে, উদ্ভিদ স্পোরোফাইট।
এবং অসম রেণুপ্রসূ। নোট পরে করবা, সেকেন্ড টাইম ব্যাচে ধীরে ধীরে নোট করবা, ক্লাসের সাথে সাথে নোট করার প্রয়োজন নেই। অল্প অল্প করে টুকে রাখবা, ক্লাসে কি কি পড়াচ্ছি এগুলো অল্প অল্প করে টুকে রাখবা, নোট পরে করবা। ওকে, তাহলে দেখো স্পোরোফাইট এবং অসম রেণুপ্রসূ। খেয়াল করো স্পোরোফাইট শব্দটা কি, দুটো শব্দ আছে, একটা হচ্ছে গ্যামিটোফাইট আর একটা হচ্ছে স্পোরোফাইট। দেখো বোঝার চেষ্টা করো, যে সকল উদ্ভিদ স্পোর তৈরির মাধ্যমে প্রজনন ঘটায় তাদেরকে আমরা স্পোরোফাইট বলি, আর যে সকল উদ্ভিদ গ্যামেট তৈরির মাধ্যমে প্রজনন ঘটায় তাদেরকে আমরা গ্যামিটোফাইট বলি। তবে এখানে মজার ব্যাপার, যে সকল উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত হচ্ছে স্পোরোফাইট পর্যায়টা থাকে তাদের গ্যামিটোফাইট পর্যায়টাও বিদ্যমান। এই যে গ্যামিটোফাইট, যে সকল উদ্ভিদ শুধুমাত্র গ্যামিটোফাইট তারা হচ্ছে হ্যাপ্লয়েড হয়, তারা হচ্ছে কি এন, তাদের ক্রোমোজোম নাম্বার কি এন বা হ্যাপ্লয়েড। আর যারা স্পোরোফাইট তাদের ক্রোমোজোম নাম্বার 2n বা হচ্ছে কি ডিপ্লয়েড, তাদের ক্রোমোজোম নাম্বার হচ্ছে কি বলতো 2n বা হচ্ছে কি ডিপ্লয়েড। তাহলে দেখো যে নগ্নবীজী উদ্ভিদগুলো কি স্পোরোফাইট, কিন্তু তুমি যদি একটা ব্রায়োফাইটা পড়তা, সরি তুমি যদি শৈবাল পড়তা, হ্যাঁ ব্রায়োফাইটা পড়তা, দেখতা সেগুলোর মধ্যে হচ্ছে গ্যামিটোফাইটিক উদ্ভিদ। তার মানে তারা কি অনুন্নত, তারা কি অনুন্নত। তার মানে উন্নত উদ্ভিদগুলো হচ্ছে কি বলতো স্পোরোফাইট, এটা স্পোর তৈরির মাধ্যমে। তো স্পোর গুলো আবার দুই প্রকার, কিছু স্পোর হয় ছোট, কিছু স্পোর হয় কি বলতো বড়। এই কারণে এই যে অসম রেণুপ্রসূ মানে ছোট স্পোর বড় স্পোর, সবগুলো স্পোর কি হলো না, সমান হলো না। দ্যাটস ওয়াই আমরা বলতেছি অসম রেণুপ্রসূ বা মাইক্রো স্পোর এবং হচ্ছে কি মেগা স্পোর তৈরি করে। তারপরে দেখো কোনো গর্ভাশয় তৈরি হয় না, আর গর্ভাশয় তৈরি না হলে সেখানে হচ্ছে তোমার গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, ঠিক আছে, এগুলো থাকার কোনো প্রশ্নই আসে না। ওকে, তারপরে আসো নগ্নবীজী উদ্ভিদের দিনিষেক ঘটে না। আচ্ছা, দিনিষেকটা আসলে কি, এটা নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, এটা নিয়ে আমরা ডিটেলস পড়বো তোমাদের যখন উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারটা পড়াবো, শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার, ওখানে ডিটেলস পড়বো। আপাতত আমরা শর্ট করে একটু জেনে রাখি, একটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে আরেকটা সেকেন্ডারি নিউক্লিয়াসের প্রথমে মিলন ঘটবে, এখানে একবার নিষেক, তারপরে এই যে নিষেক ঘটে যেটা পাইলাম সেটা আবার শুক্রাণুর সাথে মিলন ঘটাবে। তার মানে দুইবার নিষেক ঘটলো, দুইবার নিষেক ঘটার, এই যে আমি একটু বুঝাচ্ছি, একটা সেকেন্ডারি নিউক্লিয়াস এটার সাথে আরেকটা সেকেন্ডারি নিউক্লিয়াসের মিলন ঘটলো, ঘটে কি 2n তৈরি হলো। ওকে, এখানে কি একবার নিষেক ঘটে গেছে অলরেডি। এবার এই 2n এর সাথে শুক্রাণুটার নিষেক ঘটবে, সেখান থেকে আমরা কি পাবো 3n পাবো। খেয়াল করো এখানে একবার নিষেক, এখানে একবার নিষেক, কয়বার নিষেক, দুইবার নিষেক। নিষেক মানে কি মিলন, কয়বার নিষেক ঘটছে, দুইবার নিষেক। তার মানে এই দুইবার যখন নিষেক ঘটছে ফাইনাল আউটপুট আমরা কি পাচ্ছি 3n, ট্রিপ্লয়েড। তার মানে দেখো নিষেকের ফলে যে শস্যটা তৈরি হয় সেটা কি ট্রিপ্লয়েড হয়, সেটা কি হয় ট্রিপ্লয়েড হয়। এবার দেখো এই নগ্নবীজী উদ্ভিদের দিনিষেক ঘটে না, আমরা যে নগ্নবীজী উদ্ভিদ পড়তেছি এখানে দিনিষেক ঘটে না। তাহলে তবে নগ্নবীজী উদ্ভিদের মধ্যে হচ্ছে একটা এক্সেপশনাল কেস আছে, সেটা হচ্ছে এফেড্রা, এফেড্রা ইন্টারমিডিয়া, এফেড্রা জেরার্ডিয়ানা। এই যে দুইটা প্রজাতি আছে দেখো, এফেড্রা জেরার্ডিয়ানা আর হচ্ছে এফেড্রা ইন্টারমিডিয়া, এই দুইটা উদ্ভিদে হচ্ছে তোমার কি ঘটে বলতো দিনিষেক ঘটে। এবং এই দুইটা ভারতীয় প্রজাতি, দুইটা ভারতীয় প্রজাতি, এবং এখান থেকে ঔষধ পাওয়া যায় শ্বাসকষ্টের ঔষধ ইফেড্রিন। ওকে, তারপর দেখো জাইলেম টিস্যুতে সত্যিকারের ভেসেল কোষ থাকে না। আমরা টিস্যু তন্ত্রে এটা পড়ে আসছিলাম যে জাইলেমের ভিতরে কি, জাইলেম এবং ফ্লোয়েম এই দুইটা মিলে কি ভাস্কুলার বান্ডল তৈরি করে, পরিবহন টিস্যু তৈরি করে, তাই না? তো এই জাইলেমের 4টা কোষ থাকে, ফ্লোয়েমেও 4টা কোষ থাকে। সো জাইলেমের 4টা কোষের মধ্যে একটা কোষের নাম হচ্ছে তোমার ভেসেল, কিন্তু এই নগ্নবীজীর জাইলেম টিস্যুতে কি থাকে না, ভেসেল থাকে না। তবে এখানেও একটা এক্সেপশনাল আছে, যে নেটাম নামক একটা উদ্ভিদ আছে যাদের হচ্ছে জাইলেম টিস্যুতে কি পাওয়া যায়, ভেসেল পাওয়া যায়। এই যে এক্সেপশনাল বৈশিষ্ট্যগুলো এগুলো ভালো করে মনে রাখতে হবে। তারপরে দেখো হচ্ছে ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না। ওই যে আমরা বললাম যে জাইলেম ফ্লোয়েম মিলে কি তৈরি করে, ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যু তন্ত্র। এই ফ্লোয়েমের ভিতরেও 4 ধরনের কোষ থাকে, তার এক ধরনের কোষের নাম হচ্ছে সঙ্গী কোষ বা কম্পেনিয়ন সেল। তাহলে এই ফ্লোয়েম টিস্যুতে কিন্তু কি থাকে না, সঙ্গী কোষ থাকে না।
ওকে, তারপরে দেখো নগ্নবীজ উদ্ভিদের পাতা দুই প্রকার, এগুলো তোমরা পড়লেই বুঝবা, বাদামি বর্ণ, সবুজ বর্ণ। তারপরে দেখো উদ্ভিদের দেহে ভাস্কুলার টিস্যু বিদ্যমান। তারপরে দেখো জীবন চক্রে অসম আকৃতির যৌনক্রম বিদ্যমান। খেয়াল করো, এই পয়েন্টটা অনেকেই বোঝো না। হেটেরোমরফিক যৌনক্রমটা আসলে কি? কোন জীবন চক্রে যদি গ্যামিটোফাইটিক এবং স্পোরোফাইটিক দুইটা দশাই বিদ্যমান থাকে, কোন জীবন চক্রে যদি গ্যামিটোফাইটিক স্পোরোফাইটিক দুইটা দশাই বিদ্যমান থাকে, বাট স্পোরোফাইটিক দশা ছোট কিংবা বড়, গ্যামিটোফাইটিক দশা ছোট কিংবা বড়, অর্থাৎ দুইটা দশা সমান নয়, কোন একটা দশা বড় কোন একটা দশা ছোট, তখন সেই জীবন চক্রটাকে আমরা বলবো হেটেরোমরফিক যৌনক্রম। তখন সেই জীবন চক্রটাকে আমরা কি বলবো? হেটেরোমরফিক যৌনক্রম। তার মানে দেখো আমরা কি পাইলাম ভাইয়া, যে কোনো একটা জীবন চক্রে যদি আমরা দেখি যে হচ্ছে তোমার গ্যামিটোফাইটিক এবং স্পোরোফাইটিক দুইটা পর্যায় বিদ্যমান, বাট দুইটা পর্যায় সমান নয়, তখন আমরা তাদেরকে বলবো হেটেরোমরফিক যৌনক্রম। তারপরে দেখো নগ্নবীজ উদ্ভিদ থেকে, গাছ থেকে যখন পাতা ঝরে যায়, গাছে হচ্ছে একটা চিহ্ন রেখে যায়। গাছে কি রেখে যায়? চিহ্ন রেখে যায়। এটাকে আমরা বলি লিপ স্কার। এটাকে আমরা কি বলি? লিপ স্কার। সো এই তথ্যগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। এবার আসো সাইকাস। নগ্নবীজ উদ্ভিদের মধ্যে তোমাদের বইতে সাইকাস নিয়ে কথাবার্তা বলছে। খেয়াল করো, এতক্ষণ আমরা যা বৈশিষ্ট্য পড়ে আসছি সবই কিন্তু সাইকাসের বৈশিষ্ট্য, সবই সাইকাসের বৈশিষ্ট্য। এবার স্পেসিফিক ভাবে আমরা কিছু বৈশিষ্ট্য পড়ার চেষ্টা করি। এক নম্বরে দেখো, সাইকাসকে বলা হয় পাম ফার্ন। পাম ফার্ন শব্দটাকে ভাঙো, এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে পাম আর একটা হচ্ছে ফার্ন। একটা হচ্ছে পাম আর একটা হচ্ছে কি বলতো? ফার্ন। তাহলে বোঝো আলটিমেটলি এখানে কি ঘটতেছে। সাইকাস উদ্ভিদের যে কাণ্ডটা আছে এটা পাম গাছের মতো এরকম মোটা, আর এর যে পাতাগুলো আছে পাতাগুলো টেরিসের মতো, টেরিস যে উদ্ভিদটা আছে সেটার মতো দ্বিপক্ষল যৌগিক পাতা। দ্বিপক্ষল মানে ওই যে নারিকেল গাছের যে পাতা, এটাকেই দ্বিপক্ষল যৌগিক পাতা বলা হয়, যে এরকম দ্বিপক্ষল যৌগিক পাতা। তার মানে পাম গাছ, এই সাইকাসের কাণ্ডটা পাম গাছের মতো, পাতাটা ফার্নের মতো, এই কারণে উদ্ভিদটার নাম কি বলতো? পাম ফার্ন। আবার আমরা টেরিসকে বলে থাকি, টেরিস, টেরিস বানানটা কিন্তু এরকম PTERIS। টেরিসকে আমরা বলে থাকি সানফার্ন। কেন আমরা সানফার্ন বলি জানো? যে এই যে টেরিসটা আছে, এই টেরিসের সূর্যে জন্মাতে বা আলোতে জন্মাতে পছন্দ করে, ঠিক আছে, এই কারণে এটাকে বলা হয় সানফার্ন। তার মানে সাইকাসকে বলতেছি পাম ফার্ন, টেরিসকে বলতেছি হচ্ছে কি বলতো? সানফার্ন। এটা এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য স্পোরোফাইটিক। এটা নতুন করে বলার কিছু নেই, আমরা পড়ে আসছি যে নগ্নবীজ উদ্ভিদ মানেই হচ্ছে কি এরা স্পোরোফাইটিক। তারপরে দেখো যে ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। আচ্ছা, ট্রান্সফিউশন টিস্যুটা কি? দেখো শব্দের মধ্যেই তথ্যটা লুকায়িত আছে। ট্রান্সফিউশন মানে ট্রান্সফার রিলেটেড কোনো কিছু বোঝাইছে। একটু আগে আমরা একটা জিনিস দেখলাম যে নগ্নবীজ উদ্ভিদের জাইলেমে ভেসেল, ফ্লোয়েমে সঙ্গীকোষ নাই। তো জাইলেমে ভেসেল এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ না থাকার কারণে তাদের পরিবহন তন্ত্রটা একটু দুর্বল হয়। সো এই পরিবহন তন্ত্রটাকে সাপোর্ট দেওয়ার জন্য নগ্নবীজ উদ্ভিদের পাতায় এই যে এটা একটা কোষ, এই কোষটা তার পাশের কোষকে হচ্ছে প্রয়োজনীয় দ্রব্য দেয়, এই কোষটা তার পাশের কোষকে, এই কোষটা তার পাশের কোষকে, এই কোষটা তার পাশের কোষকে, এই যে একটা বিশেষ স্ট্রাকচার তৈরি করে, এটাকে বলা হয় ট্রান্সফিউশন টিস্যু। এটাকে আমরা কি বলতেছি বলতো? ট্রান্সফিউশন টিস্যু। এরা পার্শ্বীয় ভাবে কিন্তু পানি পরিবহন করতেছে। দেখো এ এর পাশের জনকে, এ এর পাশের জনকে, এ এর পাশের জনকে পার্শ্বীয় ভাবে কি করতেছে বলতো? পানি পরিবহন হচ্ছে করতেছে। তারপরে দেখো 3 নম্বরে নগ্নবীজ উদ্ভিদ কিন্তু কি ভিন্নবাসী, অর্থাৎ পুরুষ আর স্ত্রী একটা উদ্ভিদে থাকে না। পুরুষ উদ্ভিদ আলাদা, স্ত্রী উদ্ভিদ আলাদা। পুরুষ উদ্ভিদ আলাদা এবং হচ্ছে কি বলতো? স্ত্রী উদ্ভিদ আলাদা। তারপরে দেখো এই যে সাইকাস আছে, এটা শুক্রাণু, এটা শুক্রাণু সর্ববৃহৎ, সর্ববৃহৎ দেখতে কেমন? লাটিমের মতো। সাইকাসের শুক্রাণু সর্ববৃহৎ, দেখতে লাটিমের মতো এবং বহু ফ্লাজেলা যুক্ত। আর তোমাদেরকে শুরুতেই আমি বলে নিছি যে ফ্লাজেলা থাকলেই তারা কি হবে? সচল হবে। ফ্লাজেলা থাকলেই
তারা কি হবে বলতো, সচল হবে। ওকে, তারপরে দেখো আমরা যদি সাইকাসের পাতাটা নিয়ে কথা বলি, সাইকাসের যে পাতা এই শুরুর দিকে এই যে এরকম থাকে, আর এই যে এরকম থাকে, এই যে এরকম থাকে। তাহলে দেখো যে পাতাটার মধ্যে আমরা দুই ধরনের বড় পাতা হয়, বিশাল বড় নারিকেল গাছের মতো পাতা হয়, এই কারণে এটাকে বলা হয় বৃহৎ এবং পক্ষল যৌগিক। খেয়াল করো, এই যে এই পাশে একটা পত্রফলক, এই পাশে একটা পত্রফলক, এই পাশে একটা পত্রফলক, এই পাশে একটা পত্রফলক, এই বৈশিষ্ট্যটাকে বলা হয় পক্ষল যৌগিক। এই বৈশিষ্ট্যটাকে আমরা কি বলি, পক্ষল যৌগিক। এবং দেখো এই যে মাথাটা এরকম কুণ্ডলিত থাকে, কচি অবস্থায় কুণ্ডলিত থাকে, এই শব্দটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। সার্সিনেট ভার্নেশন, এটাকে হচ্ছে আমরা বলে থাকি সার্সিনেট ভার্নেশন। ওকে, তারপরে দেখো 5 নম্বরে হচ্ছে আমরা কি নিয়ে পড়াশোনা করি, 5 নম্বর বিষয়টা যে এই যে সাইকাসের যে মূল, এটা বেসিক্যালি প্রধান মূল। এই সাইকাসের মূলটা কি, প্রধান মূল। এটার ভিতরে দুইটা ব্যাকটেরিয়া আক্রমণ করে, একটা হচ্ছে নস্টক, আর একটা হচ্ছে কি বলতো, অ্যানাবেনা। একটা নষ্ট আর একটা হচ্ছে কি, অ্যানাবেনা। এই দুইটা ব্যাকটেরিয়া হচ্ছে বসবাস করে এই সাইকাসের মূলের আকৃতিটাকে নষ্ট বানায় দেয়, বুঝছো। অ্যানাবেনা এবং নষ্টক বাস করে সাইকাসের মূলের আকৃতিটাকে নষ্ট বানায় দেয়। যখন মূলের আকৃতিটা হচ্ছে নষ্ট হয়ে যায়, তখন এর নাম হয়ে যায় কোরালয়েড মূল বা রুট টিউবারকল। কোরালয়েড মূল বা হচ্ছে রুট টিউবারকল, রুট টিউবারকল। ওকে, কোরালয়েড মূল বা হচ্ছে কি বলতো, রুট টিউবারকল হচ্ছে আমরা এদেরকে বলে থাকি কোরালয়েড মূল বা রুট টিউবারকল। সো এই তথ্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, তারপরে দেখো এরপরে কি আছে, সাইকাসের জনন নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, আমরা প্রথমেই পড়ে নিছি যে সাইকাস হচ্ছে কি ভিন্নবাসী, অর্থাৎ পুরুষ উদ্ভিদ আলাদা, স্ত্রী উদ্ভিদ আলাদা। তো এই যে পুরুষ উদ্ভিদের মধ্যে একটা গঠন তৈরি হয়, এই যে এরকম মাথার মধ্যে এরকম একটা কোণের মতো গঠন তৈরি হয়, এটাকে বলে এস্ট্রোবিলাস। ঠিক আছে, তারপরে দেখো এই পুরুষ উদ্ভিদের যে পাতাটা থেকে স্পোর উৎপন্ন হয় তাদেরকে বলা হয় সোরাস। ঠিক আছে, যে পাতাটা থেকে স্পোর তৈরি হয় সেই পাতাটাকে আমরা কি বলি বলতো, সোরাস বলে থাকি। সো এখান থেকে আলটিমেটলি আমরা কি পাই, শুক্রাণু পাইলাম। এরপর আসো স্ত্রী উদ্ভিদ। দেখো স্ত্রী উদ্ভিদটা কিন্তু কোনো এস্ট্রোবিলাস গঠন করে না। এস্ট্রোবিলাসটা কি, এই যে পুরুষ উদ্ভিদের হচ্ছে যে জননাঙ্গটা আছে এরকম হচ্ছে ত্রিকোণাকার একটা আকৃতি হচ্ছে গঠন করে, এই যে মাথার মধ্যে যে ত্রিকোণাকার আকৃতি হচ্ছে গঠন করে, এটা কিন্তু স্ত্রী উদ্ভিদ গঠন করে না। এই কারণে বলছে এস্ট্রোবিলাস গঠন করে না। তারপরে বলছে সাপের ফণার মতো দেখতে। দেখছো যে হাসান স্যারও মেয়েদেরকে সাপ বলে ফেলছে, এরা আমার কোনো দোষ নাই। তাহলে কি, সাপের ফণার মতো। এই যে স্ত্রী উদ্ভিদটা যে আছে, এই স্ত্রী উদ্ভিদের যে জননাঙ্গটা আছে, এইটা হচ্ছে বেসিক্যালি কি এরকম ফণা তোলা সাপের মতো, এবং এটা সর্পমণি নামে বাজারে বিক্রি হয়। সব সাবধান ছেলেরা। তারপরে দেখো এই স্ত্রী উদ্ভিদের মধ্যে এক ধরনের গঠন পাওয়া যায়, যে গঠনটার নাম হচ্ছে কি পিনিউল। যেই গঠনটার নাম হচ্ছে আমরা কি বলতেছি বলতো, পিনিউল বলতেছি। তারপরে এখানে 2 থেকে 4 জোড়া কি লৌহিত ডিম্বক থাকে। আমি যে তথ্যগুলো পড়াচ্ছি এগুলোই পড়বা, এর বাইরে পড়ার দরকার নাই। ওকে, ভালো কথা। তারপরে এখান থেকে ডিম্বাণু পেলাম, এখান থেকে শুক্রাণু পেলাম, শুক্রাণু ডিম্বাণু মিলে গেলে কি জাইগোট, আর জাইগোট থেকে কি পেলাম আমরা বীজ, বীজ থেকে নূতন চারা, বীজ থেকে হচ্ছে কি বলতো নূতন চারা। ওকে, এবার আসো আমরা এই পুং স্পোরোফিল বা মাইক্রো স্পোরোফিল বা স্ত্রী স্পোরোফিল, খাঁটি বাংলা ভাষায় বললে এটা পুং জননাঙ্গ, এটা স্ত্রী জননাঙ্গ। এদের মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে এখানে। দেখো মোচাকৃতির পুং এস্ট্রোবিলাস, ওই যে আমরা দেখলাম কোনাটা, এখানে এস্ট্রোবিলাস গঠন করে না। পৃষ্ঠ সোরাস অবস্থিত। সোরাস কোনটা, যে পাতা থেকে স্পোর তৈরি হয়। আমরা পড়ছি না সাইকাস কি স্পোরোফাইটিক উদ্ভিদ, তার মানে সাইকাস থেকে কি তৈরি হয়, স্পোর তৈরি হয়। আর যে পাতাটা থেকে স্পোর তৈরি হয় সেই পাতাটাকে আমরা কি বলি, সোরাস বলি। তাহলে সোরাস পাওয়া যায় কোথায়, পুং উদ্ভিদে। স্ত্রী উদ্ভিদে সোরাস পাওয়া যায় না, ডিম্বক থাকে না। এখানে ডিম্বক কিন্তু
থাকে। তারপরে দেখো আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না, আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, কারণ আমরা শুরুতেই বলে নিয়েছি যে আর্কিগোনিয়ামটা হচ্ছে কি অঙ্গ, আর্কিগোনিয়ামটা হচ্ছে স্ত্রী জননাঙ্গ, এটা দেখতে ফ্লাক্স আকৃতির। সো আর্কিগোনিয়াম তো আসলে পুরুষ উদ্ভিদে তৈরি হবে না, পুরুষ জননাঙ্গের নাম হচ্ছে অ্যান্থেরেডিয়াম, পুরুষ জননাঙ্গের নাম হচ্ছে অ্যান্থেরেডিয়াম, আর স্ত্রী জননাঙ্গের নাম হচ্ছে আর্কিগোনিয়াম। ওকে, সো এই পার্থক্যটা জানার চেষ্টা করবা। এবার আসো সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। সাইকাসের অর্থনৈতিক গুরুত্বটা আসলে কি কি মনে রাখবা। স দিয়ে, স দিয়ে কি কি আমি একটু বলি। দেখো, স দিয়ে শোভাবর্ধনকারী, সাজাতে, তারপরে হচ্ছে তোমার সবজি, তারপরে দাঁড়াও আরো আছে সগুলো আগে, সর্পমণি, সগুলো আগে আইডেন্টিফাই করে নেই। তারপরে হচ্ছে তোমার হ্যাঁ এই যে সাগু। তার মানে দেখো সাইকাসের হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব কি, স দিয়ে, স দিয়ে শোভাবর্ধনকারী, সাজানো, সাগু, সবজি, সর্পমণি। তার মানে স দিয়ে কি, আমার সাথে সাথে বলে ফেলো, আমার সাথে সাথে বলো, ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যাবে। শোনো, সেকেন্ড টাইম ব্যাচে যেভাবে পড়ানো হয়, সেকেন্ড টাইম ব্যাচে যেভাবে পড়ানো হয়, কোন স্টুডেন্ট যদি মনোযোগ দিয়ে ক্লাস করে তার 90% পড়া ক্লাসে হয়ে যাবে। কারণ এত ডিটেলস তোমরা দেখতেছো যে কত ডিটেলস পড়াচ্ছি, এত ডিটেলস অন্য কোনো ব্যাচেই পড়ানো হয় না, সেকেন্ড টাইম ব্যাচে যতটা ডিটেলস পড়ানো হয়। তাহলে দেখো আমরা যেখানে ছিলাম, আমার সাথে সাথে একটু বলতো, স দিয়ে শোভাবর্ধনকারী, সাজানো, সবজি, সাগু, সর্পমণি, সবজি, সাগু, তারপরে হচ্ছে কি বলতো, সর্পমণি। তারপরে দেখো সাইকাস সার্সিনালিস, এটা থেকে হচ্ছে অ্যারারুট বা বার্লি তৈরি করা হয়, এটা হচ্ছে তোমার প্রস্তুত করা হয়, আর এটার পাতা পাকস্থলীর পীড়া এবং চর্মরোগে হচ্ছে কাজ করে। সাইকাস রেভিলিউটা বীজ খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। তারপরে দেখো সাইকাস উদ্ভূত স্টার্চ বা শ্বেতসার নিয়মিত খেলে লাইটিকো বডিং নামক একটা রোগের সৃষ্টি হয়। এটা হচ্ছে অনেকটা পার্কিনসন ডিজিজের মতো। পার্কিনসন ডিজিজ মানে হচ্ছে ডোপামিন নিঃসরণ কমে যায়, তখন হচ্ছে মানুষ স্মৃতিশক্তি লোপ পায়, তারপরে হাত পা কাঁপে, এই টাইপের হচ্ছে সিমটম গুলো হচ্ছে দেখা যায়। সো এই তথ্যগুলো মনে রাখবা। এই হচ্ছে আমাদের নগ্নবীজী উদ্ভিদ সম্পর্কে পড়াশোনা। এরপরে হচ্ছে আমরা যা পড়বো এই চ্যাপ্টারে সব আবৃতবীজী উদ্ভিদ নিয়ে পড়াশোনা। তাহলে সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানা দাও, এবং কারো যদি প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো। ওকে, সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানা দাও। কারো প্রশ্ন থাকলে ভাইয়াকে কমেন্টে বলতে পারো। দ্রুত 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 দ্রুত। সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও। কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করতে পারো, আমি প্রশ্ন বুঝাই দিব। সো এতটুকু কনফিডেন্ট আমার আছে, আমি যখন একটা টপিক সম্পর্কে তোমাকে ইলাবোরেট ধারণা দিব হচ্ছে তারপরে আর প্রশ্ন থাকার কথা না। আর আমি যা পড়াবো এটাই পরীক্ষার কোশ্চেন ধরে নিবা, এর বাইরে কোশ্চেন আসার চান্স নাই বললেই চলে। হাবি জাবি পড়ে মাথাটা ভর্তি করার কোনো দরকার নাই, যা আসে পরীক্ষায় তাই পড়ো, যা আসে পরীক্ষায় তাই পড়ো। ওকে, আচ্ছা, যা আসে পরীক্ষায় তাই পড়ো। তাহলে পড়ানো কি ঠিক আছে? আরো স্লো পড়াবো কিংবা ফাস্ট পড়াবো, নাকি ডিটেলস পড়াবো, নাকি আরো কম পড়াবো? কোনো কমেন্ট পড়ানো নিয়ে? দেখো, পড়ানো নিয়ে কোনো কমেন্ট আছে? বলো, পড়ানো নিয়ে কোনো কমেন্ট থাকলে বলে ফেলতে পারো যে আরো ফাস্ট পড়াইতে হবে কিনা, বা আরো ডিটেলস পড়াইতে হবে কিনা, বা আরো কম পড়াবো কিনা, বা আর একটু স্লো পড়াবো কিনা। কারো কোনো কমেন্ট আছে নাকি আমি যেভাবে পড়াচ্ছি ঠিক আছে? আর তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে বলবা ভর্তি হয়ে যেতে, কারণ এরপর আস্তে আস্তে ক্লাসগুলো কিন্তু আমাদের সিক্রেট গ্রুপে চলে যাবে, বুঝতে পারছো? ক্লাসগুলো কিন্তু সিক্রেট গ্রুপে চলে যাবে। আচ্ছা, ওকে, পড়ানো কি ঠিক আছে নাকি কোনো চেঞ্জ আনবো?
বলো তোমাদের তোমাদের মতামত থাকলে জানাও। ঠিক আছে, এভাবেই পড়াবো নাকি? আচ্ছা, না আর একটু স্পিডে পড়াইলে আবার অনেকে বুঝতে পারবে না। কারণ এখানে দেখো যে আমরা যখন পড়াই এখানে কিছু ভালো স্টুডেন্ট থাকে, খারাপ স্টুডেন্ট থাকে, মিক্সচার থাকে, তাই না? সবাই তো একদম ভালো বা সবাই খারাপ তা না। এই কারণে একটা মিডিয়াম ভাবে পড়ানোর চেষ্টা করি, যে একটা হচ্ছে মিডিয়াম লেভেলের একটা লেকচার ডেলিভারি দেই, যাতে যে ভালো, যে খুব ভালো তারও যাতে প্রবলেম না হয়, যে একটু হচ্ছে কম পারে তারও যাতে হচ্ছে প্রবলেম না হয়। ওকে, তাহলে চলো এরপরে তো প্রশ্নগুলো প্র্যাকটিস করো দেখি। নিম্নের কোন উদ্ভিদে দিনিশেক দেখা যায়? করো করো করো, প্র্যাকটিস করো। এখানে দুইটা কোশ্চেন আছে, অ্যান্সার লিখো এইভাবে, যে অপশনে লিখবা একেরে বা দুইয়েরে, এভাবে লিখো আর কি। একেরে দুইয়েরে লিখো দেখি, প্র্যাকটিস করো। হ্যাঁ, প্র্যাকটিস করো দেখি। কি বলছে দেখো তো, যে নিম্নের কোন উদ্ভিদে দিনিশেক দেখা যায়? আমরা দেখছি যে নগ্নবীজী উদ্ভিদে দিনিশেক দেখা যায় না, তবে একটা নগ্নবীজী উদ্ভিদ আছে দিনিশেক দেখা যায়, সেটার নাম হচ্ছে কি? এফিড্রা। এফিড্রার দুইটা প্রজাতি আমরা দেখছি, এফিড্রা জেরার্ডিয়ানা, এফিড্রা ইন্টারমিডিয়া। এফিড্রা জেরার্ডিয়ানা আর হচ্ছে কি এফিড্রা ইন্টারমিডিয়া। ওকে, তারপরে দেখি 2 নম্বরে, সাইকাসের অপর নাম কি? সাইকাসের অপর নাম কি? পাম না কাটাগাসা না সানফার্ন? না, সানফার্ন কার অপর নাম? টেরিসের অপর নাম হচ্ছে কি? সানফার্ন, তাই না? তার মানে কি? পামফার্ন। তার মানে এটার অ্যান্সার হচ্ছে কি? ডি। ওকে, তারপরে আসো, সাইকাসের শুক্রাণুর আকৃতি কেমন? আমরা দেখছি লাটিমের মতো, বহু ফ্লাজেলা যুক্ত। নিচের কোন তথ্যটি এফিড্রা সম্পর্কে সঠিক নয়? এটি হতে শ্বাসকষ্টের ঔষধ পাওয়া যায়, সঠিক। স্পোরোফাইট অসম রেণুপ্রসূ, সঠিক। দিনিশেক ঘটে, সঠিক। ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে, এটা ভুল, কারণ সাইকাসের ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না। তার মানে হচ্ছে এইটা, এটা অ্যান্সার হবে। এটার অ্যান্সার কি হবে? ডি হবে। এটার অ্যান্সার কি হবে? ডি হবে। ওকে, অ্যারারুট বা বার্লি প্রস্তুতি নিম্নের কোন উদ্ভিদ ব্যবহৃত হয়? প্রস্তুতিতে হবে, এটা প্রস্তুতিতে হবে। বলো যে এটার প্রস্তুতিতে কোন উদ্ভিদ ব্যবহৃত হয়? বলো, এটা বলো, 5 নম্বরটা বলো, যে অ্যারারুট বা বার্লি প্রস্তুতিতে কোন উদ্ভিদ ব্যবহৃত হয়? বলো, এটা বলো, কি কি আছে? সাইকাস পেকটিনেটা, পোডোকার্পাস নেরিওফোলিয়াস। সাইকাস পেকটিনেটা হচ্ছে তোমার বাঁশপাতা নামে পরিচিত, পোডোকার্পাস নেরিওফোলিয়াস বাঁশপাতা নামে পরিচিত। সাইকাস পেকটিনেটা চট্টগ্রামের বাড়িয়াডালা। তারপরে সাইকাস রেভলিউটা, সাইকাস সার্সিনালিস। আচ্ছা, হ্যাঁ, পাচ্ছে ডি ডি ডি। এই যে এখানে আমরা পড়লাম না মাত্র, কই বলো তো, এই যে সাইকাস সার্সিনালিসের স্ফীতগন্ধ বীজ হতে অ্যারারুট বা বার্লি প্রস্তুত করা হয়। ওকে, তাহলে আলহামদুলিল্লাহ হয়ে গেল। এরপরে চলো, যে আবৃতবীজী উদ্ভিদ নিয়ে আমরা কথাবার্তা বলি। দাঁড়াও দেখে নেই আমি কি কি আছে। ওকে, বুঝতে পারছি। দেখো, আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে আমরা কথাবার্তা বলি। দেখো, প্রথমে এদের আমরা উৎপত্তিটা নিয়ে আগে কথাবার্তা বলি। পৃথিবীতে হচ্ছে উদ্ভিদের গোত্র সংখ্যা হচ্ছে 380টা। কত? 380। এই যে 380টা গোত্র আছে, এর মধ্যে তোমার একবীজপত্রী উদ্ভিদের গোত্র হচ্ছে 65টা, দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র হচ্ছে 315টা। 315টা মানে হচ্ছে কি, আবৃতবীজী উদ্ভিদের গোত্র কয়টা? 380টা। তার মধ্যে একবীজপত্রী মানে বীজে একটা পত্র, এরকম কয়টা? 65টা গোত্র। আর 2টা পত্র
এরকম কয়টা বলতো? 315টা। এবং এই দুইটা মিলায়া পৃথিবীতে হচ্ছে 12,500 গণ আছে, 12,500 গণ, এবং প্রজাতির সংখ্যা 2,87,000। অর্থাৎ তোমাকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীতে আবৃতবীজী উদ্ভিদের সংখ্যা কত, 2,87,000, আর পৃথিবীতে আবৃতবীজী উদ্ভিদের গণ কত, 12,500। ঠিক আছে, একবীজপত্রী কয়টা? 65টা গোত্র। দ্বিবীজপত্রী কয়টা? 315টা। টোটাল গোত্র কয়টা বলতো? 380টা। টোটাল গোত্র কয়টা বলতো? 380টা। আর এটার উৎপত্তি হয়েছিল 13 কোটি বছর পূর্বে। কি বছর পূর্বে বলতো? 13 কোটি বছর পূর্বে এটার উৎপত্তি হয়েছিল, 13 crore years ago। ইয়ার্স এগো হচ্ছে এটার উৎপত্তি হয়েছিল। বাংলাদেশে আবৃতবীজী উদ্ভিদের সংখ্যা কত? 4,000। তার মানে দেখো বাংলাদেশে নগ্নবীজীর সংখ্যা কয়টা? 5টা। আর আবৃতবীজীর সংখ্যা কত বলতো? 4,000। মানে 4,000 প্রজাতি, কিন্তু যে 4,000 প্রজাতির আবৃতবীজীর উদ্ভিদ পাওয়া যায়। ওকে, এবার আসো যে পৃথিবীর সবচেয়ে তোমার হচ্ছে ক্ষুদ্রাকৃতির আবৃতবীজী উদ্ভিদ, যে পৃথিবীতে ক্ষুদ্র, এটা হচ্ছে উলফিয়া মাইক্রোস্কোপিয়া। ঠিক আছে, উলফিয়া মাইক্রোস্কোপিয়া। এটা হচ্ছে তোমার 0.1 মিলিমিটার, মানে এত ছোট, 0.1 মিলিমিটার। এটা পৃথিবীতে ক্ষুদ্র। বাংলাদেশে বিড়িতে ক্ষুদ্র। বাংলাদেশে ক্ষুদ্র হচ্ছে উলফিয়া অ্যারিজা। উলফিয়া অ্যারিজা, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্র। এটার আরেকটা নাম হচ্ছে খুদিপানা। যে পুকুরে প্রচুর পাওয়া যায় আর কি, উলফিয়া অ্যারিজা। তার মানে দেখো যে পৃথিবীতে ক্ষুদ্র হচ্ছে উলফিয়া মাইক্রোস্কোপিয়া, আর হচ্ছে বাংলাদেশে ক্ষুদ্র হচ্ছে উলফিয়া অ্যারিজা। এবার আসো পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ আবৃতবীজীর মধ্যে। ঠিক আছে, উঁচু, পৃথিবীতে সবচেয়ে উঁচু, পৃথিবীতে উঁচু। দেখো পৃথিবীতে সবচেয়ে উঁচু বৃক্ষ যদি আমরা বলি, সেটার নাম হচ্ছে শরিয়া ফ্যাগুটিয়ানা। কি বলছি বলতো? শরিয়া। বাংলাদেশে কিন্তু এটার গণের উদ্ভিদ পাওয়া যায়, শরিয়া রোবাস্টা, শাল। এটা হচ্ছে শরিয়া ফ্যাগুটিয়েনা। শরিয়া ফ্যাগুটিয়েনা, এটা হচ্ছে তোমার সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে পৃথিবীর। এটা 331 হচ্ছে ফিট, 331 ফিট বা 100.18 মিটার হচ্ছে। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ। আর যদি আমরা বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষের কথা জানি, বইলাম, তেলসুর, তারপরে হচ্ছে কি গর্জন। বইলাম, তেলসুর এবং হচ্ছে কি গর্জন, এরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষ। আমি পয়েন্টগুলো আবার ক্লিয়ার করতেছি। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র উদ্ভিদ হচ্ছে উলফিয়া মাইক্রোস্কোপিয়া, এটা 0.1 মিলিমিটার। বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্র উদ্ভিদ হচ্ছে উলফিয়া অ্যারিজা, এটা খুদিপানা নামে পরিচিত। পৃথিবীর সবচেয়ে উঁচু আবৃতবীজী উদ্ভিদ শরিয়া ফ্যাগুটিয়েনা, 331 ফিট বা 100.18 মিটার। তো আর বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে বইলাম, তেলসুর এবং গর্জন। বইলাম, তেলসুর এবং হচ্ছে কি বলতো গর্জন। ওকে, আর অর্থনৈতিক গুরুত্ব। পৃথিবীতে আবৃতবীজী উদ্ভিদের 15টা আবৃতবীজী উদ্ভিদ আছে যারা আমাদের খাদ্যের যোগান দিয়ে থাকে। কি কি? যেমন মনে গেল ধান, গম, ভুট্টা, জোয়ার, বার্লি, ইক্ষু, সুগার বিট, কসাভা, এই টাইপের 15টা উদ্ভিদ আছে। কি কি বলছি বলতো? 15টা উদ্ভিদ যারা আমাদের মেইন খাদ্যের যোগান দেয়। ধান, গম, ভুট্টা, জোয়ার, বার্লি, ইক্ষু, কসাভা, মিষ্টি আলু, এই টাইপের যে উদ্ভিদগুলো আছে তারা হচ্ছে আমাদের তোমার কি করে? খাদ্যগুলোর যোগান দিয়ে থাকে। ওকে, ইউক্যালিপটাস না, এটা যে তোমরা যারা পুরান বই পড়ো তাদের বইতে হচ্ছে ইউক্যালিপটাস লেখা আছে। এবার দেখো আমরা আবৃতবীজী উদ্ভিদ আর নগ্নবীজী উদ্ভিদ
এর মধ্যে একটা পার্থক্য দেখি। প্রথমে দেখো নগ্নবীজি আর ওই পাশে কি আবৃতবীজি। এই যে নগ্নবীজি যারা তারা কি ব্যক্তবীজি, আর আবৃতবীজি যারা তারা হচ্ছে কি গুপ্তবীজি। সো এদের মধ্যে একটা পার্থক্য দেখার চেষ্টা করি, এক নম্বরটা লাগবে না। গর্ভাশয় গর্ভদণ্ড নেই, আমরা পড়ে আসছি। নগ্নবীজিতে গর্ভাশয় নাই, যার কারণে ফল হয় না। অনেকে গর্ভাশয় গর্ভদণ্ড আছে, গর্ভাশয় না থাকে কি হয় না, ফল হয় না। গর্ভাশয় কিসে পরিণত হয়, ফলে পরিণত হয়। ফল হয় না বলে বীজ কি অবস্থায় থাকে, নগ্ন অবস্থায় থাকে, আর বীজ ফলের ভেতর লুকিয়ে থাকে। আর কি গুণিয়াম উপস্থিত, আর কি গুণিয়াম অনুপস্থিত, সব পড়ে আসছে এগুলো আমরা। দ্বিনিষেক হয় না, দ্বিনিষেক হয়। অ্যান্ড্রোস্পার্ম হ্যাপ্লয়েড নিষেকের পূর্বে উৎপন্ন হয়, অ্যান্ড্রোস্পার্ম ট্রিপ্লয়েড নিষেকের পরে। এবার বুঝতে পারছো ট্রিপ্লয়েড কিভাবে আসছে? এটার অ্যান্ড্রোস্পার্মটা কি ট্রিপ্লয়েড, কারণ এখানে ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক ঘটে, বা 3n। আর এখানে আলটিমেটলি কোনো নিষেকই ঘটে না, দ্যাটস হোয়াই এটা এনই থেকে যায়, হ্যাপ্লয়েড। ওকে। জাইলেমে ভেসেল, ফ্লোয়েমে সঙ্গীকোষ নাই। জাইলেমে ভেসেল, ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে। বায়ুর মাধ্যমে পরাগায়িত হয়, বায়ু পানি কীটপতঙ্গের মাধ্যমে পরাগায়িত হয়। সো এই তথ্যগুলো হচ্ছে আমরা মনে রাখবো। এবার চলো আমরা পৃথিবীর ওভারঅল, আমরা এতক্ষণ আলাদা আলাদা করে পড়ে আসছি যে সবচেয়ে উঁচু বৃক্ষটার নাম হচ্ছে কি সেকুয়া সাম্পারভিরেন্স নগ্নবীজির মধ্যে। তারপরে আবৃতবীজির মধ্যে সবচেয়ে উঁচু বৃক্ষ কি শরিয়া ফ্যাগুটিয়ানা, এগুলো পড়ে আসছি। এবার আমরা ওভারঅল দেখি যে বিশ্বের সর্বোচ্চ 3টা বৃক্ষর নাম দেখি যারা সবচেয়ে উঁচু। বুঝতে পারছো যে সবচেয়ে উঁচু। দেখো আচ্ছা, তারপরে দেখো আমরা যেখানে ছিলাম আর কি, যে পৃথিবীর সবচেয়ে উঁচু যে 3টা বৃক্ষ আছে, এক নম্বরে সেকুয়া সাম্পারভিরেন্স মানে আবৃতবীজি নগ্নবীজি। ওভারঅল সবচেয়ে উঁচুটার নাম কি সেকুয়া সাম্পারভিরেন্স, 115.92 মিটার, 380.3 ফুট। এটা পাওয়া যায় কোথায়, রেডউড ন্যাশনাল পার্ক, ক্যালিফোর্নিয়া, মানে ইউএসএ তে আর কি। ইউএসএ এর একটা অঙ্গরাজ্য হচ্ছে ক্যালিফোর্নিয়া। তারপরে দেখো শরিয়া ফ্যাগুটিয়ানা, এটাও একটা আবৃতবীজি উদ্ভিদ। এটা হচ্ছে তোমার বর্নিও, এশিয়ার একটা অঞ্চল বর্নিও। তারপরে 3 নম্বরে আছে ইউক্লিপটাস রেগনান্স। ঠিক আছে, ইউক্লিপটাস রেগনান্স, এটা হচ্ছে তাসমানিয়া অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। তার মানে এটা হচ্ছে একটা ওভারঅল র্যাঙ্কিং। তার মানে ওভারঅল সবচেয়ে বড় বৃক্ষ কোনটা, একটা নগ্নবীজি উদ্ভিদ সেকুয়া সাম্পারভিরেন্স। সেকেন্ড লার্জেস্ট হচ্ছে একটা আবৃতবীজি উদ্ভিদ, নাম হচ্ছে শরিয়া ফ্যাগুটিয়ানা। থার্ড লার্জেস্ট হচ্ছে কি আবৃতবীজি উদ্ভিদ, নাম হচ্ছে কি ইউক্লিপটাস রেগনান্স। ওকে, এই পয়েন্টটা সবাই ক্লিয়ার? বলো এই টপিকসটা সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানায় দাও।